এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঘরে মৃদু আলো জ্বলছে, নির্জনের জন্যই ঘর পুরোপুরি অন্ধকার করে ঘুমানো হয় না রিশাদের। মেহুইশেরও অভ্যাস হয়ে গেছে এখন এমন মৃদু আলো জ্বালিয়ে ঘুমানোর। কোমরের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ভয়ে ভয়ে চোখ খুলে মেহুইর সামনে তাকায়। রিশাদ নির্জন দুজনে গভীর ঘুমে। নিজের দিকে তাকিয়ে বুঝতে পারলো আজ তারা তিনজনই একই কম্বলের নিচে। একটুখানি কম্বল উঠিয়ে বুঝতে পারলো ঘুমের ঘোরে রিশাদ তার গায়ে হাত ফেলেছে। ভেবে পায় না সে এই মধ্যরাতেও কম্বলের নিচে লোকটার হাত এত ঠান্ডা কেন, যা তার জামার উপর দিয়ে ঠান্ডা অনুভব হচ্ছে। গায়ের উপর লোকটার হাত জেনেই অস্বস্তি হচ্ছে, তাই নিজেই কম্বলের তলা দিয়ে রিশাদের হাতটা সরিয়ে দিল। কিছুক্ষণ এক নাগাড়ে চেয়ে রইল ঘুমন্ত রিশাদের মুখে। হালাল বিয়ের নাকি অসীম শক্তি অপরিচিত দুটো মানুষকে একসাথে আজীবন বেঁধে রাখার, কিন্তু এই লোকটা যেভাবে বিয়ে করেছে সেটা কি হালাল বিয়ে? সকালে আজ কারোরই তাড়াতাড়ি ঘুম ভাঙেনি। ঘুম ভাঙল গেটের দারোয়ানের ডাকে। রেহনুমাই প্রথমে বেরিয়ে এলেন দরজা খুলে, তারপর রিশাদ। মেহুইশ কিংবা রাইমা দুজনে কেউই ঘুম থেকে ওঠেনি। রিশাদ ঘর ছেড়ে করিডোরে আসতে আসতে রেহনুমা বাইরে এসে দাঁড়িয়েছে। দারোয়ানকে ডাকার কারণ জিজ্ঞেস করার আগে চোখে পড়ল গেটের সামনে দাঁড়ানো জেবুন নেসাকে। গোলাপি রঙের একটা সিল্কি শাড়ি পরনে, এক হাতে তার ফোন, অন্য হাতে সানগ্লাস। মুখের ভাব মনে হচ্ছে শীতের সকালে তার গায়ে নিজের তীব্রতা বাহাদুরি একদমই করতে পারেনি। কাঁচরাঙা রোদ্দুরে জেবুন্নেসাকে এই মধ্য বয়সেও তরুণীর মতো প্রখর সৌন্দর্যে ঝলসানো সুন্দরী বলে মনে হচ্ছে রেহনুমার। যে সৌন্দর্য বুকের ভেতর খচ করে কাটার মতো বিঁধছে। নিজেও তো সে কম সুন্দরী নয়, বরং রূপ তো জেবুন্নেসার চেয়েও তারই বেশি। কিন্তু তাতে কি আসে যায় যে সৌন্দর্য তার মন পুরুষকে তার প্রতি আকর্ষিত না করে? জেবুন্নেসাকে দেখতে রেহনুমার দুনিয়া থমকে গিয়ে অতীতের একজনকেই মনে করিয়ে দিচ্ছে। চোখ দুটো ক্রমাগত ঝাপসা হয়ে যাচ্ছে, তার শরীরটাও টলছে কি। ঈষৎ এগিয়ে গেটের কাছে যেতেই জেবু তাকে এসে জাপটে ধরল। চোখে তার পানির ঢল এসে, সাথে গলা কাঁপছে। কাঁপা কাঁপা স্বরে কত কি বলেও চলেছে। রিশাদ প্রথমে ঠায় দাঁড়িয়ে থাকলেও পরে ধীরে ধীরে হাত উঠিয়ে জেবুন্নেসাকে জড়িয়ে ধরল। কত বছর, ঠিক কত বছর পর তা মনে নেই রিশাদের, শুধু মনে হচ্ছে বহু বছর পর সে তার খালাকে এত কাছে পেয়েছে। মা গন্ধটা যেন আজই তার নাকে লাগলো প্রথমবার। মায়ের স্মৃতি ঠিকঠাক কিছু মনে আসে না তার, কিন্তু খালার আদর এখনো মনে আছে। ঠিক সেদিন পর্যন্ত খালা আদর পেয়েছে যেদিন খালা শুধু খালা ছিল। বাবার দ্বিতীয় স্ত্রী হওয়ার পরই খালা বদলে গেছে। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে জেবুন্নেসার। তা দেখে রেহনুমা রিশাদকে ডেকে বলল, ঘরে নিয়ে আয় রিশাদ। কথাটা জেবুন্নেসার কানেও গেছে। সে রিশাদকে গালে মুখে হাত বুলিয়ে কত কি বলতে লাগলেন। তার মধ্যে রিশাদ শুধু নির্জনের নামটাই বুঝলো। জেবুন্নেসাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল রেহনুমা। এক গ্লাস পানি এনে এগিয়ে দিল রিশাদের হাতে। রিশাদ পানিটুকু খেতে ইশারা করে জেবুন্নেসাকে ডাইনিং এর একটা চেয়ারে এনে বসতে দিল। রাইমা ততক্ষণে ঘুমে ঢুলতে ঢুলতে ঘর ছেড়ে বেরিয়েছে। মাকে দেখে চমকপ্রদ মুখ করে রিশাদের দিকে তাকালো। রিশাদ ইশারা করলো, যার অর্থ সে কিছু জানে না জেবুন্নেসার আগমন সম্পর্কে। জেবুন্নেসা নিজেই দুজনের দিকে তাকিয়ে বলল, অত ইশারা ইঙ্গিত করার কিছুই নেই। কাল থেকে তোদের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি বলে হোটেলের ম্যানেজারকে বলে গাড়ির ব্যবস্থা করে চলে এসেছি। আমার উপস্থিতিতে কি কারো কোনো প্রকার সমস্যা আছে? শেষে করা প্রশ্নটা বোধহয় জেবুন্নেসা না চাইতেও রেহনুমাকেই উদ্দেশ্য করে বলেছে। রেহনুমাও যেন জানতো এমন কোনো প্রশ্ন তাকে শুনতে হবে, তাই সে প্রস্তুতি নিয়েই রেখেছিল। কোনো সমস্যাকেই সমস্যা বলে ভাবার মতো উপলব্ধি আল্লাহ আমাকে এ জন্মে কখনো দেয়নি, আর দেবেন বলেও মনে করি না। রিশাদ তেমন কিছু মনে না করলেও রাইমা অবাকের চরমে পৌঁছে গেছে। মা আর ফুপুর এই কথাবার্তা তার কাছে কোনো তর্ক বিতর্ক শো বলে মনে হচ্ছে। মেহুইশ আধ খোলা চোখে নির্জনকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়েছে মাত্রই। তার হয়তো ঘুমটা এখনো পূর্ণ হয়নি, শুধুমাত্র নির্জন উঠে শব্দ করেছে বলেই তাকে নিয়ে বিছানা ছেড়েছে। রিশাদ খেয়াল করলো সে এলোমেলো পা ফেলে হাঁটছে, আর তার খেয়ালও নেই করিডোরে কেউ আছে কিনা। আমার দাদু ভাই উঠে গেছে। তার ছেড়ে জেবুন্নেসা হাত বাড়ালেন নির্জনের দিকে। মেহুইশ কোনো কিছু বুঝে ওঠার আগেই নির্জনকে তার কোল থেকে নিয়ে নিয়েছে জেবুন্নেসা।
এমন আকস্মিক আচরণে হতভম্ব মেহুইশের ঘুম আপনা আপনি উবে গেছে। সে জেবুন্নেসাকে খেয়াল করতেই সালাম দিল। সালামের জবাব নিল কি নিল না তা বোঝা গেল না। রিশাদের মনে হলো আপাতত বলার মতো কোনো কথা বাকি নেই তাই সে ঘরে গেল এবং যেতেই জোরে ডাকলো, মেবিস। সকাল সকাল এক একজনের আচরণে মেজাজ তীক্ষ্ণ হয়ে উঠেছে মেহুইশের, কিন্তু তা প্রকাশ করার সুযোগটাও যেন নেই তার। রোদ ঝলমলে সকালে নির্জনকে নিয়ে উঠোনের শেষে চলে গেল জেবুন্নেসা। এখান থেকে যে পাহাড়েটা সামনে আছে সেটা খুব উঁচু, ঋষিদের এই বাড়ির চেয়েও শখানেক ফুট উঁচু হবে হয়তো। কিন্তু দক্ষিণ দিকটা ভয়ঙ্কর খাদ, বাড়িটা এত পিছিয়ে কেন করেছে? যদি কোনো বিপদ হয়? গায়ের লোম শিউরে উঠেছে জেবুন্নেসার। এসব কি ভাবছে সে, আর কেন? এই বাড়িতে রেহেনুমা থাকে বলে স্নেহমাখা পরশে বুকের মধ্যে চেপে রেখেছে সে নির্জনকে। সব অতীত আজই কেন কুরে কুরে তাজা হয়ে যাচ্ছে চোখের সামনে, ভেবে পায় না। কি দরকার পুরনো স্মৃতিদের আজ আবার জ্বালাতন করার, নতুন করে যা ঘাগুলোকে তাজা করার? বেশ তো কাটলো অনেকগুলো বছর। সকালে নাস্তা তৈরি হতে দেরি, আর আজ এমনিতেই দেরি হওয়ায় নাস্তা না করে চলে গেল রিশাদ। ফোন চালু করতেই দেখলো হোটেলের ম্যানেজার অনেকবার ফোন করেছিল, আজ সে এতটাই ঘুমে বিভোর ছিল যার ফলে ফোন কল পর্যন্ত কানে আসেনি। আবার কোনো এক ফাঁকে ফোনটা চার্জের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। রিশাদ চলে যেতে মেহুইশের মনে হলো আজ লোকটা কিছু ভুলে গেছে। কি ভুলে গেছে তা বুঝতে পারছে না, তবে জরুরি কিছু ভুলেছে বলেও মনে হচ্ছে না। একসময় জীবনে বেঁচে থাকার প্রতি যে আসক্তি ছিল, সেই আসক্তিতে লুকিয়ে থাকা যে বিতৃষ্ণা জমা আছে তা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে মেহুইশের জীবন থেকে। এই জীবনে সে কিংবা তার আশেপাশে মানুষ যাই ভুলে যাক, তাতে এত ভাবনার কি হলো বুঝে পায় না সে। তবুও ভাবনা আসছে কি ভুলে গেল আজ লোকটা। নাস্তার টেবিলে মুখোমুখি চার নারী, সেখানে দুজন মধ্যবয়স্ক নারী, তাদের আচরণে লুকোচুরি প্রকাশ করছে না চাইতেও। রাইমা কতটুকু খেয়াল করলো কি জানে, মেহুইশ খুব ভালো করেই খেয়াল করেছে ওই দুজন মধ্যবয়স্ক নারীর মধ্যে একজনের কথাবার্তায় খুব অহংকার এবং চিমটিখানেক তিরস্কার মিশ্রিত ছিল, আর দ্বিতীয় নারীটি বেশ অসহায়, তা লুকিয়ে নিজেকে প্রচন্ড রকম সুখী আর স্বাভাবিক দেখাতেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। নাস্তার পরপরই আবার জেবুন্নেসা নির্জনকে নিয়ে খেলতে শুরু করেছে। রাইমা জেদ ধরে বসেছিল সে পাহাড় ঘুরে ঘুরে দেখবে আর তার সঙ্গী হতে হবে মেহুইশকে, কিন্তু রেহেনুমা তাদের একা ছাড়া সাহস পাচ্ছে না, আবার রিশাদকে না জানিয়েও অনুমতি দিতে ভয় পাচ্ছে। ফোনে কয়েকবার রিশাদকে কল করেও নেটওয়ার্ক সমস্যায় কথা বলা গেল না। রাইমা জেদ ধরে বসে আছে, প্রথমবার ফুপুর কাছে আবদার করে তা পূরণ হবে না ভাবতেই রেহেনুমার মন খারাপ হচ্ছে। শেষ পর্যন্ত উপায় ভেবে আন্তুংকে সঙ্গে পাঠালো তাদের। বাড়ি থেকে বের হতেই আন্তুং আরো কয়েকজন তার পরিচিত মেয়েকে জুটিয়ে নিল। একদল মেয়ে বেরিয়ে পড়লো পাহাড় ভ্রমণে। মেহুইশ আর রাইমা দুজনের চরম উত্তেজিত। এই হঠাৎ বের হওয়া ভ্রমণে পাহাড়, সবুজ বীথি, জানা অজানা হাজারো জংলি ফুল, পাখি, ফল, আরো কত কি এই পাহাড়ের গায়ে। এত সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে করছে মেহুইশের। খুব করে মনে পড়ছে হাসপাতালের বাগানে বসে ইভানের সাথে বোনা কিছু স্বপ্ন। এই স্বপ্ন যখন মেহুইশের দৃষ্টি ঘোলাটে করে কিছুটা সময় পিছিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে তার গ্রীবাদেশে কারো আলতো স্পর্শ পেল। পাহাড়ের গায়ে লেগে থাকা বনফুলের লতায় দুলে দুলে যাচ্ছে মাতাল হাওয়া। এই স্পর্শ মেহুইশের খুব চেনা, খুব আপন। ঘাড়ে পাওয়া শীতল স্পর্শটা প্রথমে চেনা মনে হলেও স্মৃতির ঘোর কাটতেই বোঝা গেল এই স্পর্শ অচেনা। এক রাতের জবরদস্তি স্পর্শ যা মনে থাকার কথা না, এই মানুষের স্পর্শ সে মনে রাখতেও চায় না। পাহাড়ে ঘুরতে বের হওয়ায় মন ভালো হয়ে গিয়েছিল মেহুইশের। চারপাশে জংলি পোকার ঝিঝির স্বর, গাছের পাতায় বাতাসের ঝিরিঝিরি কাঁপন, আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন, সব মিলিয়ে অর্ধমাসে জীবনের ঘটে যাওয়া দুঃসময় ভুলে তার হঠাৎ সুখানুভব হচ্ছিল। কিন্তু রিশাদের এই স্পর্শ আর ডাকে নিমিষেই সব হারিয়ে গেল। এই পাহাড়ের জঙ্গলে এসেও স্বস্তি নেই দানবের জন্য, পেছন ঠিকই এখানেও এসে হাজির। জঙ্গলে আসতে ভয় লাগেনি তোমাদের? রিশাদ যথেষ্ট কোমল সুরে জিজ্ঞেস করেছিল। মেহুইশের মনে মনে কয়েক রকম জবাব তৈরি থাকলেও মুখে বলার সাহস তার আর হলো না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল আগের জায়গায়। অন্যদিকে রাইমা বাকিদের সাথে অনেকটা সামনে এগিয়ে গেছে। মনে তিক্ততার পর্যায়ে অনেক বেশি মেহুইশের। লোকটা সত্যি অসভ্য, নয়তো এভাবে
কাউকে স্পর্শ করার রুচিতে বাঁধলো না কেন? হোক তার কথিত স্বামী স্ত্রী, কিন্তু তাদের তো কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। মেহুইশের মুখ দেখে আর নিরুত্তর থাকা দেখে বুঝলো মেয়েটা জবাব দিবে না, তাই সেও আর জবাবের অপেক্ষা করলো না। আলতো করে একটা হাত ধরে সামনে আগাতে থাকলো আর মেহুইশও চুপচাপ আগালো। হোটেলে আজ যাওয়ার পরে রিশাদের মনে হলো খালা আর ফুপি বাসায় একসাথে থাকবে, কোনো প্রকার ঝামেলা না তৈরি হয়ে যায় তাদের মধ্যেই। ভাবতেই রিশাদের আর কাজে মন বসলো না। আজ অ্যাকাউন্টস আর স্টাফদের বিল চেক ও উইথড্র করার কথা ছিল, কিন্তু কি করে করবে? এত কাজ, সারাদিন সময়ের ব্যাপার, তার উপর বাড়িতে কোনো প্রকার অঘটনের লেশমাত্র চাচ্ছে না সে। বাধ্য হয়েই ম্যানেজারকে কিছু কাজ বুঝিয়ে টাকার ব্যাপারটা আনক্লিয়ার রেখেই বেরিয়ে এসেছে সে। কক্সবাজার থেকে বাড়িতে আসতে তার ঘন্টার বেশি সময় লাগে। এখানে সমতল রাস্তা ছেড়ে পাহাড়ি রাস্তায় আসতেই মনে পড়লো ফুপু কাল বাজার করানো নিয়ে আফসোস করেছিল সন্ধে হয়ে যাওয়ায়, তাই গাড়ি ঘুরিয়ে এই পাশে বাজারে এসে আন্দাজ মতো মাংস আর কিছু মশলাদি কিনেছে সে। ঘরে কি লাগবে বা লাগতে পারে সঠিক জানা নেই তার, তবু নিজের বুঝ মতোই অনেক বাজার করেছে। ফেরার পথেই পাহাড়ের উপর দিকে পায়ে চলা রাস্তায় চোখ আটকায় তার। ড্রাইভিং বন্ধ রেখে গাড়ি থেকে বের হয়ে লক্ষ্য করে যা দেখেছে তা চোখের ভুল কিনা। পরক্ষণে কনফার্ম হয় ভুল দেখেনি। সামনে রাইমা আর কিছু পাহাড়ি মেয়ে, আর সবার পেছনের মেয়েটি মেহুইশ। ট্রেকিং করে বহু পাহাড় ঘুরে বেরিয়েছে রিশাদ ভার্সিটিতে পড়াকালীন সময়, তাই এটুকু পাহাড় বেয়ে উঠতে মোটেই সময় লাগেনি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো রিশাদ উপরে আসতে আসতে পাতার শব্দ, পায়ের শব্দ, কত শব্দই হলো, অথচ মেহুইশ এক ধ্যানে চুপচাপ দাঁড়িয়েছিল যে যেন কোনো কিছুই তার কানে পৌঁছায়নি। মেহুইশের ঠিক পেছনে দাঁড়িয়ে তার খোপা করা চুলের নিচের অংশে চোখ যেতেই রিশাদের ঘোর লাগে। মন কেমন করে আবার মনের মাঝে হঠাৎ দুষ্টুমিও চড়ে বসে, তাই অত কিছু না ভেবে আলতো করে ছুঁয়ে দেয় মেহুইশের ঘাড়। আর সকল দুষ্টুমি তার পালিয়ে যায় মেহুইশের ফিরে তাকানো দৃষ্টি দেখে। মুখে রানা থাকলেও দৃষ্টিতে ছিল অজস্র ধার মাখা ক্ষোভ। নিজেই অপ্রস্তুত হয়ে গিয়েছিল রিশাদ সে দৃষ্টিতে, আর সেই অস্বাভাবিকতা লুকাতেই বুঝি প্রশ্ন করেছিল, জঙ্গলে আসতে ভয় লাগেনি তোমাদের? মেহুইশকে নিজেদের মাঝে না দেখে রাইমা থেমে যায়। মেউইশ কোথায়? মানে ভাবি কোথায় আন্তুম? রাইমার কথায় আন্তুমও থেমে পেছনে তাকায়, নেই তাদের সাথে মেহুইশ, আর তা দেখে কিছুটা ভীত হয় আন্তুম। রাইমা ভয়ে ভয়ে বলে, সে কি পালিয়ে গেল? কি বলেন, কই যাইব? আন্তুম অবাক হয়ে প্রশ্ন করলো। রাইমার ভয় হচ্ছে সুযোগ পেয়ে মেহুইশ পালিয়ে গেল না তো? দাদাভাই তো তাহলে তুল কালাম করে ফেলবে বাড়িতে। ভয় নিয়ে কাঁপা কাঁপা গলায় জোরে জোরে চিৎকার করে ডাকলো রাইমা। ভাবি, মেহুইশ? পরপর দুবার ডাকতেই জবাব এলো, নিচে আয় রাইমা, আমরা নিচে আছি। দাদা ভাইয়ের গলা না আন্তুম? আন্তুমও খেয়াল করেছে জবাবটা রিশাদ দিয়েছে। আবার তড়িঘড়ি নিচে নেমে এলো রাইমা আর বাকিরা। ওপর থেকে ঝোপের পথ পেরিয়ে নিচের পথে আসতেই দেখলো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে রিশাদ, তার পাশে মেহুইশ। দাদা ভাই, তুমি এ পথে কি করে? হাইওয়েতে তো ওদিক থেকে যেতে হয়। কৌতূহলী হয়ে রাইমা জানতে চাইল, এ পথে বাজার আছে পাহাড়ি, মাছ মাংস পাওয়া যায় ভালো, তাই এসেছিলাম। আর তোকে কে বলল হাইওয়েতে শুধু ওদিক থেকেই যায়? এই পথেও চট্টগ্রাম কক্সবাজারে যাওয়ার পথ আছে। আর তোরা এই অসময়ে ঘুরতে বেরিয়েছিস কেন? 12টার বেশি বাজে, এত প্রখর রোদে কেমন করে ঘুরবি? কথাটা বলেই রিশাদ আর চোখে মেহুইশের দিকে তাকালো। ফর্সা ঘরমুক্ত মুখ হালকা গোলাপি বর্ণ ধারণ করে আছে, রোদ সয় না, আবার রোদে ঘুরতে বেরিয়েছে। অতঃপর রিশাদের গাড়ি করে মেহুইশ, রাইমা আর আন্তুম বাড়ি ফিরলো। বাকিরাও কাছাকাছি বাড়ি হওয়ায় চলে গেল নিজেদের মতো করে। রিহান ঢাকায় একদম একা আছে বাড়িতে। ক্লাস 9-এ পড়ে ছেলেটা মহলের মতো বিশাল বাড়িটাতে সম্পূর্ণ একা। কাজের লোকগুলো নিয়ম করে 3 বেলা খাওয়ার খেয়ালটাই রাখছে, তার এর বেশি কেউ কিছুই দেখছে না। মা বাবার সম্পর্ক সে আগে তেমন একটা বুঝতে না পারলেও ইদানিং তার বুঝে আসছে দুজনের মধ্যে কিছু একটা আছে, সে এবার খুব করে টের পেয়েছে। মায়ের ঘর আলাদা, বাবার ঘর আলাদা। বাবা বিদেশে এসেছে 1 সপ্তাহ হয়ে গেছে, অথচ বাড়িতে ছিল মাত্র 2 দিন।
আর সেই 2 দিনের একদিন ছিল আপির জন্মদিন বলে হয়তো দেশে আসার কারণটাও আপির জন্মদিনে ছিল। এছাড়া বাবা কখনো তার কিংবা দাদাভাইয়ের জন্মদিনে কাজ ফেলে আসেনি, আর না হাসি মুখে দুটো কথা বলেছে। বাবা সর্বদাই স্পেশাল আর খুব দামি কোনো গিফট দেওয়া ছাড়া জন্মদিনের উইশ কি জানেই না বোধহয় তাদের ক্ষেত্রে। এবারে আপির ইচ্ছে ছিল সে সারাদিন বাবার সাথে ঘুরবে, নুহাস পল্লীতে যাবে, আর তাই তারা বাবা মেয়ে সেই কাজটাই করেছে। দ্বিতীয় দিন সে দেখেছিল বাবা বাড়িতে এসে মায়ের সাথে বন্ধ দরজার কোনো বৈঠক করেছে এবং তারপরই মা লাগেজ গুছিয়ে বাবার বাড়ি চলে গিয়েছে। তারপর আজ 2 দিন হলো রাইমা আপিও চলে গেছে কক্সবাজারে। রিহার একা এইটুখানি বয়সে মাঝে মধ্যে হিংসা হয় খুব তার আপিকে নিয়ে। বাবা ভালোবাসে আপিকে খুব, দাদাভাইও আপিকেই ভালোবাসে। আপির উপর রাগ করলেও তার আদর বেশি আপিকেই করে সবাই। তার কথা কারো মনে আসে না। মন খারাপ হলো তার, চোখ ঘোলাটে হলো, কেউ নেই তার খেয়াল নেই তার প্রতি। মা দাদাভাইকে হাজারটা কটু কথা শোনালেও মনে মনে দাদাভাইয়ের কথা ভেবেই আফসোস করে। সে চলে যাবে এই দেশ ছেড়ে, আর আসবে না, দূরে কোথাও একা একা থাকবে সে। এখনো তো পাশে কেউ নেই। মনের কোণে অভিমানের পাহাড় সৃষ্টি হয়ে গেছে তার শূন্য ঘরে নিজেকে। গমগমে রোদ্দুরের সবুজ পাতায় চকচকে রং, বাহারি রঙের প্রজাপতিরা ওড়াউড়ি করছে ফুলে ফুলে। কিছু ফুল আজ রান্নাঘরের সামনের করিডোরে রাখা ডাইনিং টেবিলে সজ্জিত। এই বুনো ফুলগুলো এতটাই সুগন্ধি যে পাহাড়ে থাকা অজস্র প্রজাপতি উঠতে উঠতে এখানেই চলে এসেছে। রেহেনুমা বাড়ির পাশেই কোনো গাছ থেকে তুলে এনে সাজিয়েছে এগুলো। মেহুইশ রান্নাঘর থেকে তরকারি বাটিগুলো আনতে আনতে প্রজাপতিদের খেলাও দেখেছে মুগ্ধ হয়ে। এই মুগ্ধতায় বিভোর হয়ে এসে খেয়ালই করেনি তরকারি বাটি টেবিলে না রেখে চেয়ারে বসা রিশাদের হাতে দিয়ে চলে গেছে। রেহনুমা মাত্র এগিয়েছে রান্নাঘর থেকে আর যেতে যেতে বলে গেছে খাবারগুলো টেবিলে এনে রাখতে। সে কাজ পেয়ে খুশি হয়েই করেছিল, এবং কিন্তু এই রংবাহারি প্রজাপতি তার মনকে এলোমেলো করে দিল আরো একবার। সকালে যে ভুলটা করেছিল আবারও তাই করেছে। রিশাদকে ইভান ভেবেই যেন সে একের পর এক বাটি এনে তার হাতে দিচ্ছে, আর রিশাদও চুপচাপ প্রতিটা বাটি নিয়ে টেবিলে রাখছে। সর্বশেষ ভাতের বোলটা এনে রাখতেই রিশাদ তার হাতটা ধরলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে এবার, এবং খুবই মোহমত্তায় মেতে কোমল স্পর্শে মেহুইশের গাল ছুলো। এতেই যেন বিভার ভাব কেটে হুঁশ এলো মেহুইশের। কি করছে সে? ইভানকে ভুলে যাওয়া দরকার নাকি এখান থেকে পালানো? তার মন প্রাণ একনিষ্ঠভাবে ইভানকেই আটকে আছে এখনো। তার চোখ রিশাদের মাঝেও ইভানকে খুঁজে পায় কেন? রিশাদ লক্ষ্য করেছে মেহুইশের আদলখানি ফ্যাকাশে হয়ে গেছে আচানক। মেহুইশের গালটাতে নিজের হাত বড্ড বেমানান লাগলো, তাই তার নিজের আবার সরিয়ে নিল। কি হয়েছে তার? এত কেন নরম হয়ে যাচ্ছে মেহুইশের প্রতি? ভালো সে নীলিমাকেই তো ঠিকঠাক বাসতে পারেনি, এখন কি আবার মেহুইশের মোহে আটকাবে? নীলিমাকে শুধু বিয়ে করতে হয়েছে বলে যথেষ্ট সম্মান দিয়ে নিজের করতে চেয়েছিল, সন্তানের মা হিসেবে আপন ভাবতে চেয়েছিল। সকল সম্মান সকল আদর উপেক্ষা করেই তো চলে গেল মেয়েটা। আর এই মেয়েকে তো জোর করেই অর্ধাঙ্গিনী করেছে। এই মেয়েও আর সম্মান পেলই বা থাকবে কেন? নিজের নরম হাতে থাকা ব্যক্তিত্বকে কঠিন রাখতেই হবে ধরে নিল রিশাদ। ডাইনিং ছেড়ে হুট করে ঘরের দিকে পা বাড়ালো সে। কিছু সময় চাই তার, কিছু ভুল আছে শুধরে নেওয়ার, কিছু কাজ বাকি আছে নিজেকে মুক্তি দেওয়ার, কিছু প্রয়োজন আছে সন্তানের খুশি নতুন করে গুছিয়ে নেওয়ার। সন্ধ্যের মুখে শীত জড়িয়ে পাহাড় যখন কুয়াশায় লুকিয়ে গেল, তখনই রিশাদ বাড়ির ইয়ার্ডে আগুন জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে। রাইমা বেছে বেছে বড় বড় কাঠগুলো রেহনুমার দেখিয়ে দেওয়া জায়গা থেকে এনে জড়ো করছে রিশাদের সামনেই। শীত এখানে এত বেশি হবে তা বুঝতেই পারেনি জেবুন্নেসা। কক্সবাজারে এতটাও কাঁপুনি লাগেনি তার এখানে এসে শারীরিক অবস্থা করুন। রেহনুমা ঘরে ঢুকেই জেবুন্নেসাকে ওরকম কাঁপতে দেখে চুপচাপ নিজের আলমারি থেকে ভারী একটা উলের সোয়েটার আর মোজা বের করে দিল হাত আর পায়ের। জেবুন্নেসা প্রথমে সেদিকে ফিরেও তাকায়নি, আর রেহনুমা ঘর থেকে বেরিয়ে যেতেই ঝটফট সোয়েটার গায়ে দিল সে। না চাইতেও মনে মনে ধন্যবাদ বলে দিল আনমনেই। এই শীতের সন্ধ্যায় সবাই বাইরে বসে বারবিকিউ খাবে আয়োজন করেছে। জেবুন্নেসার মনটা ভালো লাগছে না একদমই এখন দুজনকে
কাছে পেয়ে স্বস্তি লাগলেও রিহানের জন্য মন খারাপ লাগছে। ছেলেটা একা বাড়িতে আছে, তার বাবা বাড়িতে এসেছে কিনা কে জানে। ছেলেটা বারবিকিউ পার্টি খুব পছন্দ করে, আর এই জন্যই হয়তো কষ্টটা বেশি লাগছে তার। ছোট ছেলেটাকে রেখে এসব তার গলা দিয়ে নামবে না। রাগের মাথায় বাড়ি ছেড়ে গিয়েছিল, মেয়েটা লেজের মতো পিছন পিছন সেখানেও চলে গেছে, কাল আবার আঠার মতো এখানেও চলে এসেছে। রিহানটা কেন এলো না? সেও তো দেখেছে মা রাগ করে চলে যাচ্ছে, জেদ ধরে সেও আসতো। চোখ ঝাপসা হয়ে এলো ঘরে বসে। মেহুইশ নির্জনকে আজ প্রতিদিনকার চেয়ে দ্বিগুণ কাপড়ে মুড়ে নিচ্ছে। মুখটা ছাড়া আর একটা নৌকো দেখার উপায় নেই। রিশাদ ঘর থেকে বের হওয়ার আগে বলে গেছে নির্জনকে যেন একদম প্যাকেট মোড়া করে নেওয়া হয়। বাইরে ঠান্ডা লেগে তার যেন জ্বর ঠান্ডা না লাগে কিছুতেই। মেহুইশও নিজের বুঝ মতো তৈরি করলো বাচ্চাটাকে। হিম শীতল পরিবেশে নিজেরও কাপড় মুড়িয়ে যেতে হবে ভেবেই কাপড় খুঁজছে সে। এদিক ওদিক খুঁজে যে কাপড় চোখে পড়লো তাতে কোনটা এখন পরা ঠিক হবে বুঝতে না পেরে বিছানায় বসলো। রাইমা ড্রেসের উপর মোটা একটা লং স্লিভ গেঞ্জি পরেছে, আবার তার উপর হুডি। হাত মোজা পা মোজা সবই পরেছে। মধ্যবয়স্ক শাশুড়ি দুজনও কি চমৎকার সব সোয়েটার পরেছে। সে কি পরলো ভালো লাগবে বুঝতেই পারছে না। এখানে এত শীত না পড়লেই হতো। নির্জনকে মোটা মোটা গরম কাপড়ে আবৃত করে ছেলেটাকে ভালোই বড় লাগছে দেখতে। মেহুইশ নিজে তৈরি হওয়া বাদ দিয়ে নির্জনের হাতের মোজা খুলে আঙ্গুল ছুঁয়ে খেলছে। কখনো আঙ্গুলে চুমু খাচ্ছে, কখনো বা নিজের গালে তার আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। মেহুইশ এখনো নির্জনকে নিয়ে বের হচ্ছে না বলেই রেহনুমা বলল, রিশাদ, দেখে আয় তো, মেহুইশ এখনো আসছে না কেন? রাইমা বসা থেকে উঠতেই যাচ্ছিল কি রেহনুমা তার হাত টেনে ইশারা করলো। সে চাইছে রিশাদি যাক। রিশাদি উঠে গেল ঘরে, আর যেতেই দেখলো মেহুইশ খিলখিলিয়ে আসছে নির্জনের আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে। মন ভালো করার মতো এক দৃশ্য যা রিশাদের শূন্য হৃদয়ের মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো লাগছে। হাসি মুখে মেহুইশ আর নির্জনকে আদর করছে। রিশাদের উপস্থিতি টের পেয়েই পিছনে ফিরে এক পলক দেখলো সে। রিশাদ চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখছে। ঠোঁটের কোণে তার এক চিলতে হাসিও ফুটে উঠেছে। তোমরা এখনো বাইরে এলে না? বলতে বলতে রিশাদ খাটের কাছে এগিয়ে এলো। মেহুইশ বসা থেকে উঠে সরে যাচ্ছিল, তার আগেই রিশাদ হাত টেনে ধরলো মেহুইশের। চমকে যাওয়া দৃষ্টি নিয়ে ফিরে তাকালো মেহুইশ। রিশাদের চোখ তার চোখে আবদ্ধ হলো। দুধচোরা চোখে জড়তা আর অস্বাভাবিকতার বাস। তা আজই প্রথম উপলব্ধি হলো দুজনার। আচ্ছা ছাড়ুন, একটু বসো এখানে। আমার শীত লাগছে, শাল নিব। তুমি বসো, আমি দিচ্ছি। বলে রিশাদ মেহুইশকে খাটে বসিয়ে আলমারি থেকে একটা লং জ্যাকেট বের করলো। জ্যাকেটটা রিশাদের এবং পুরনো, আর সেটাই মেহুইশকে এগিয়ে দিয়ে বলল, এটা পরো। সাথে নিজেরই মোজাও দিল। মেহুইশের নিজের অনেকগুলো শীতের কাপড় কেনা হয়ে গেছে এখানে আসার পর থেকে। সব রিশাদই নিজেই কিনে এনেছিল এবং সাইজেও পারফেক্ট। তবুও নিজের কেনাগুলো বের করে দিল, তা মেহুইশের মাথায় ঢুকলো না। রিশাদ বিছানা থেকে নির্জনকে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। মেহুইশের রাগ হলো এসব বড় বড় জ্যাকেট আর মোজা দেখে। সে এগুলো পরবে না, নিজের থাকতে অন্যের ব্যবহৃত জিনিস কেন পরবে? কিন্তু না, রিশাদ তার মনে যতটা তিক্ত ব্যক্তি ঠিক ততটাই ভয়ঙ্কর। তার কি সাধ্য রিশাদের কথাটা বিপরীত করে? মুখ ফুলিয়ে সে জ্যাকেটটাই গায়ে দিল। প্রথমে পায়ের মোজা, তারপর হাতের মোজা পরে রিশাদের খুব সুন্দর একটা মাফলার ছিল যা রিশাদের ড্রয়ার থেকে ইচ্ছে করে নামিয়ে গলায় পেঁচিয়ে নিল। এটা যেন রিশাদকে তার কথার জবাব দিতে না পেরে এভাবে মনের ক্ষোভ ঝাড়ল। বাইরে থেকে রাইমার গলা শুনে যাচ্ছে, সে ভাবি ভাবি বলে ডাকছে। তড়িঘড়ি মাফলারটা ভালো করে গলায় কাঁধে বের করলো মেহুইশ। কর্ট ইয়ার্ডে আগুনের শিখা বাড়ির পুরো দক্ষিণ অংশই কমলা লাভ করে রাঙিয়ে দিয়েছে। আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে এই বাড়িতে বর্তমানে উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষ। মেহুইশ বসেছে রাইমার পাশে, তার পাশেই বসে আছে রেহনুমা আর রিশাদ। রিশাদের পাশে নির্জনকে করে নিয়ে বসে আছে জেবুন্নেসা, তার থেকে আবার একটু দূরত্ব রেখে আন্তুম, গেটের দারোয়ান, আর আন্তুমের ছোট্ট মেয়েটি। আজ বারবিকিউ করবে বলেই রেহনুমা মেয়েটাকে আনতে বলেছে। এমনিতেও মেয়েটা এই বাড়িতে আসতে পছন্দ করে খুব। রাতের বেলায় আন্তুম এখানে থাকে বলে প্রায় মেয়েটা মন খারাপ করে, অথচ তাকেও এসে থাকতে বললে সে রাজি হয় না। তার নানিকে ছাড়া নাকি ঘুম আসে না। হতে পারে জন্মের পর মাকে ছাড়া থাকলেও নানিকে ছাড়া কখনো থাকেনি বলেই এই সমস্যা। কিন্তু আজ খাওয়ার কথা বলায় মেয়েটা খুব খুশি হয়ে এসেছে। কাঠ পড়ছে, ফটফট শব্দ হচ্ছে কাঠ জ্বালার। বাতাসে ভেসে আসছে মৃদু সৌরভ জংলি ফুলের। মেহুইশ হাত পা মুড়িয়ে
বসার নাকের কাছে জ্যাকেটের হাতটা থেকেও একটা ঘ্রাণ আসছে। অচেনা সেই ঘ্রাণে মনটা চঞ্চল হয়ে উঠেছে। কিসের ঘ্রাণ এটা? কোন পারফিউম এর ঘ্রাণ এমন? পরিচিত নয়, তবে ঘ্রাণটা বেশ ভালো লাগলো। এমন ঘ্রাণ আগেও কোথাও পেয়েছিল সে, তবে তা শুধু একবারই পেয়েছিল বলে মনে হলো। নাক টেনে সে ঘ্রাণ নিতে নিতে চোখ বুজে রইল। রাইমা তার কথার ফুলঝুরি নিয়ে বসেছে। একের পর এক গল্প সে তার ঝুলি থেকে বের করছে। রিশাদ চারপাশে তাকিয়ে যখন মেহমেশের দিকে তাকালো, চোখ দুটো তার যেন ঝলসে গেল মুহূর্তেই। আগুনের আলোয় মেহমেশের মুখের রং বদলে দিয়েছে। বদলটা এতটাই প্রখর তেজদীপ্তি, যা অলৌকিক শক্তিতে ভস্ম করছে রিশাদকে। আজ এই প্রথম মনে হলো সে আবার নতুন কোনো মোহে আটকা পড়ছে। এতগুলো দিনে কখনো এই মোহ তাকে ছুঁতে পারেনি, অথবা তার মনের উপর পড়া শয়তানি রাগের প্রলেপ ছুঁতে দেয়নি। রিশাদের তাকানো, তার নরম সুরে কথা বলা, সবকিছুই মেহমেশের চক্ষুগোচর। তাই মনে মনে ভয় যাচ্ছে অন্যরকম আজ লোকটার মতি গতি ঠিক নেই। আর একটা পুরুষ তার ঠিক কি কি প্রয়োজনে এমন আচরণ করে তার ধারণাতেই একটা আছে কারণ, দৈহিক আনন্দ। ঠিক এই একটা প্রয়োজনেই রিশাদের আচরণ সে রাতে এমন নরম হয়েছিল। আজও কি তবে এমন কিছু হতে চলেছে? শিউরে উঠল গা, বুকের ভেতর, আত্মাটাও কাঁপছে তার। বারবিকিউ পার্টি বলতে খাওয়া ছাড়া তেমন একটা আনন্দ কারোই হলো না। ঘুমানোর সময় বাঁধল বিপত্তি। দু ঘরেই, রেহনুমার ঘরে এক খাটে ঘুমাতে হবে জেবুন্নেসা আর রেহনুমাকে। রেহনুমার মধ্যে আড়ষ্টতা, জেবুন্নেসার ভেতর ক্ষোভ, অথচ তৃতীয় ঘরটিতে থাকার মতো বাড়তি কম্বল নেই একজনকে আলাদা থাকতে দেওয়ার মতো। রিশাদ অবশ্য সন্ধ্যায় শুনেই যেতে চেয়েছিল কক্সবাজারে। হোটেলে এখনো অনেক নতুন আসবাব, কম্বল, বিছানাপত্র অনেক কিছুই আছে যা সে তার নতুন ফ্লোরের জন্য কিনেছিল। কিন্তু জেবু কিংবা রেহনুমা কেউই চায় না রাত করে তাকে বাইরে যেতে দিতে। বাধ্য হয়ে আজ রাত তাদের এক বিছানায় এক কম্বলে কাটাতে হবে। রিশাদ আজ বিছানা নিজেই গুছিয়েছে, নির্জনকে শুয়ে নিজেও বিছানায় গা এলিয়ে দিয়েছে। কিন্তু এ কি? মেহুইশ তো সেই যে রান্নাঘরে ঢুকলো আর বের হয়নি। আজ কি সে রাতটা ওই রান্নাঘরেই কাটাবে? মনের ভেতর জমে থাকা অস্বস্তিটা এবার কাটার মতো বিচ্ছে বুকে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি খুবড়ে নিতে চাইছে মেহুইশের দেহের সকল শক্তি। এক মগের জায়গায় 3 মগ কফি বানিয়ে দিয়েছে সে রিশাদকে। তবুও লোকটা কেমন নেশাতুর চোখে চেয়ে আছে, যেন আরো চাই তার। এই শীতে বারবার খোলামেলা করিডোর পেরিয়ে রান্নাঘর থেকে শোবার ঘরে আসা যাওয়া সত্যিই কষ্টদায়ক। কিন্তু লোকটার মুখের ওপর না করার সাহস তার হচ্ছে না। পাশের ঘরে ফুপু খালা সব ঘুমিয়ে পড়েছে, অথচ তার ঘুমানোর প্রস্তুতিটুকু নেওয়ার সুযোগ হচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি ভাবছো? গলা খাকড়ি দিয়ে রিশাদ প্রশ্ন করলো। কিছু না। শিওর? জবাবে মাথা নাড়ল মেহুইশ, কিন্তু রিশাদের পছন্দ হয়নি এমন নিশ্চুপ জবাব। সে জানতে চাইল ঘুম পেয়েছে কিনা। মেহুইশ এবার আর কোনো জবাব দিল না। তা দেখে রিশাদ বলল, বিছানায় আসো। নির্জন আজ এই ঘরে নেই, জীবনেসা জেদ করে নিয়ে গেছে। রেহনুমারও ব্যাপারটা ভালো লেগেছে, কিন্তু সমস্যা খাটটা অনেক বড় হলেও কম্বলগুলো 4 জনের জন্য যথেষ্ট নয়। নির্জনের ছোট কম্বল আছে, কিন্তু সেগুলো থাকবে খাটের মাঝামাঝি, এতে করে কম্বলে টানাটানি থাকবেই। রিশাদ নিজেই জিনিসটা খেয়াল করে আর তার মেহুইশের জন্য রাখা আলাদা কম্বল থেকে 2টো দিয়ে দিলে রেহনুমার ঘরে। এখানে অবশ্য অনেকটা চালাকি করেছে সে। ইচ্ছে করে মেহুইশ ব্যবহার করত সেগুলো দিয়েছে আর নিজেরগুলো রেখে দিয়েছে। মেহুইশকে ঘুমোতে ডাকলে সে বিছানায় উঠে বসে রইল পা গোছ করে। পরনে তার এখনো রিশাদের জ্যাকেট, মোজাগুলো। রিশাদ হাত বাড়িয়ে মেহুইশের হাত ধরতে চাইল। ঘরের মৃদু আলো আজও জ্বলবে আগের মতোই। জড়তা কাটছে না মেহুইশের। ঘৃণা জমা মনে রিশাদের স্পর্শ তার কাছে কাটার মতো। রিশাদ দেখলো মেহুইশ হাত এগিয়ে দিচ্ছে না, কারণ তারও জানা, কিন্তু সে তো চাইছে এই সম্পর্কটা বদলাক, স্বাভাবিক হোক। প্রেম হওয়াটা হয়তো অসম্ভব, তবু অভ্যাসটা হোক। ভালোবাসা নাই বা থাকলো, মায়াটা অন্তত জন্মাক। একটা জীবন পার করতে একটুখানি যত্ন তো তারও দরকার। মেহুইশ স্থির হয়ে বসে থাকা দেখি এবার নিজেই টেনে হাতটা ধরলো। শুধুই কি হাতটা ধরা, জাপটে টেনে নিজের বুকের নিচে ফেলো এক হাতে, আর অন্য হাতে কম্বলটা জড়িয়ে নিল গায়ে। আকস্মিক ঘটনায় হাতে ব্যথাও পেল বোধহয়। আহ করে শব্দ করতে রিশাদ একটু নিজেকে সরালো। মেহুইশের মুখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ব্যথাটা কি বেশি পেল। চোখ
বন্ধ, মুখ স্বাভাবিক, চোখের উপর ভ্রু দুটো ঈষৎ কুঁচকে আছে। শীতের রাত, মুখের উপর কারো উষ্ণ নিঃশ্বাস আর হাতের নিষিদ্ধ বিচরণ শক্ত হয়ে থাকা মনটাকে নরম করে উন্মাদ করে দেয় বুঝি। মেহুইশ তো হচ্ছে উন্মত্ত। সাময়িকভাবে তাকে অস্থির করে তুলছে। রিশাদ কি ইচ্ছে করে এমন আক্রমণ করলো আজ? মেহুইশ যখন পুরোপুরি নিজের ইচ্ছের বাইরে রিশাদকে আঁকড়ে ধরতে চাইলো, ঠিক তখনই রিশাদ নিজেকে থামিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল। রাগে লজ্জায় সংকোচে মেহুইশের চোখের কোণে জলের ঢেউ আছড়ে পড়ল। গাল বেয়ে ছি কি হচ্ছিল তার সাথে এখনই। কম্বলের নিচ থেকে রিশাদ তার গায়ের জ্যাকেট আর মোজা খুলে নিয়েছিল। তখনও মনে রাগ ছিল। পরপর যখন তপ্ত অধরে আদরের বর্ষণ করলো, তখনই যেন খেই হারিয়ে ফেলেছিল মেহুইশ। ঘোর লেগে অকাতর মন গহীনের ক্ষোভ দ্রবীভূত হয়ে মিশে গিয়েছিল কুয়াশায় মোড়ানো পাহাড়ে। এই অনাকাঙ্ক্ষিত রাত্রি প্রেম মানব মানবী দেহ পর্যন্ত সীমাবদ্ধ। তবুও মেহুইশ ভুলে যেতে চেষ্টা করছিল একটুক্ষণ নিজের ঘৃণা। রিশাদ ফায়দা লুটেনি আজ, বরং অকুল তৃষ্ণার সাগরে তৃষিত করে ছেড়ে দিয়েছে মেহুইশকে। ভোরের নরম আলোয় ডগমগিয়ে নতুন গুলমলতার মতো করে মাথা উঁচু করতে আপ্রাণ চেষ্টা করছে নির্জন। ছোট ছোট হাত পা ভারী আবরণে আবৃত, শুধু তার ছোট্ট গোল মুখখানি দেখা যাচ্ছে। বাড়ির কট ইয়ার্ডের এক পাশে দারুণ সব ফুলে সজ্জিত জায়গায় চেয়ার পেতে বসেছিলেন রেহনুমা। তার কোলেই পূর্ব দিকে মুখ করে নির্জন। রোদের আলো পাহাড় ছুঁয়ে তাদেরকেও ছুঁয়ে দিচ্ছিল। হয়তো সেই রোদের পরশে পেতে ছেলেটা অমন কোল থেকে মাথা উঁচু করছে বারবার। জীবনেসে রাতে ঠিকঠাক ঘুমাতে পারেনি। রিহানের চিন্তায় অস্থির। পরশু তবুও একটু ফোনে কথা হয়েছিল, কিন্তু কাল থেকে সেটাও আর সম্ভব হচ্ছে না। সকাল থেকে ঘুম থেকে উঠেই তাই তৈরি হচ্ছে ঢাকায় ফিরবে বলে। এমনিতেও হোটেলে তেমন কিছু নেই। রাইমাও জলদি জলদি তৈরি হওয়ায় রিশাদের সাথেই বেরিয়ে পড়েছে তারা। মেহুইশ ঘুম ভাঙতেই কোনো দিক না তাকিয়ে ঘর ছেড়ে বাইরে এলো। ঘড়িতে সময় কত ঠাওয়ার করা মুশকিল। রোদ দেখে হাসি হাসি মুখ করে নির্জন আর রেহনুমাকে দেখেছিল সে। এলোমেলো চুল, চোখের কোণে জলের ছাপ স্পষ্ট। আজ তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তোমার। আমারও মানে। অবাক হয়ে প্রশ্ন করলো। রাইমা আর তার মা তো ভোরেই উঠে রিশাদের সাথে চলে গেছে। রিশাদ চলে গেছে আর সে কিনা বিছানায় রিশাদ আছে ভেবে ঘর থেকে বেরিয়ে এসেছে। নিজে নিজের ওপর বিরক্ত। একটা মানুষ পাশে আছে কি নেই সেটুকু বোঝার মতো বুদ্ধি তার নেই। ইয়া মাবুদ। আবার দ্রুত পায়ে ঘরে ঢুকলো মেহুইশ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিল। গা থেকে রিশাদের জ্যাকেটটা খুলতে গিয়ে মনে হলো সে ঘ্রাণটা আবারও নাকে লাগছে। এটা রিশাদের গায়ে ঘ্রাণ, সে আজ জানে। কাল রাতে পেয়েছিল ঘ্রাণটা তীব্রভাবে, যখন রিশাদ তাকে বাহু বন্ধনীতে জোর জবরদস্তি বন্দী করে রেখেছিল। জোরে নিঃশ্বাসে আবারও ঘ্রাণটা টেনে নিতেই মনে পড়ল রাতের সে ছেড়ে দেওয়া নির্লিপ্ত আচরণের মুহূর্তটুকু মনে পড়তেই জ্যাকেটটা ছুঁড়ে মারল সে। তড়িঘড়ি বিছানার কম্বল গোছাতে লাগলো। বালিশগুলো গুছিয়ে রাখতে গিয়ে চোখে পড়ল সাদা একটা চিরকুট। মেহুইশের বালিশের তলায় ছিল চিরকুটটা। আলমারির তৃতীয় ড্রয়ারে নির্জনের নতুন কিছু কাপড় আছে। আজকে পুরনোগুলো ফেলে দিয়ে সেগুলোই ব্যবহার করবে। প্রথম ড্রয়ারে আমার মেরুন রঙের শার্টের নিচে 1000 টাকা আছে, তোমার হাত খরচার। ছোট্ট চিরকুটখানি পরেই তা বারান্দা থেকে মুচড়ে ফেলে দিল। এই কাগজের টুকরো হাওয়ায় ভেসে উড়ে গেল হয়তো দূর থেকে দূরান্তে। সেই সাথে ভেসে গেল মেহুইশের মনের ঘৃণার কিছু অংশ, কিছুটা রাগের। দিনভর নির্জন আর নিজেকে নিয়ে ব্যস্ত কেটেছে মেহুইশের। রিশাদের দেওয়া মোবাইল ফোনটাতে প্রতিদিন একবার কল আসে মাইমুনার। তিনি মেয়েকে সারাদিন কল করতেই থাকেন। কখনো নেটওয়ার্ক থাকলে মেহুইশ সেই কল পায়, কখনো পায় না। তবে কথা বলে যখন মায়ের সুখী সুখী গলাটা শুনতে পায়, তখন সে ভুলে যায় ইভানের কমতি। যখন জানে মিহাদের শখের কোনো জিনিস আজ কেনা হয়েছে, কিংবা খুব দামি কোনো খাবার সে খেয়েছে, তখন সে নিজেও তৃপ্তির ঢেকুর তুলে শুকরিয়া জানায় আল্লাহর কাছে। আর ভালোবাসা জাগে নির্জনের প্রতি। নির্জনের মাতৃহারা হওয়ার কারণেই আছে এখানে। আর তার দায়িত্ব সব রিশাদ নিজের কাঁধে নিয়েছে। এত কিছুর পরও তার রিশাদের প্রতি সম্মান আসে না কেন সে নিজেও জানে না। হোটেল ম্যানেজমেন্টে প্রচুর ভুল হঠাৎ করে চোখে পড়েছে আজ রিশাদের। ইচ্ছে ছিল দ্রুত সকল কাজ শেষ করে বাড়ি ফিরবে। ফেরার পথে রাতের খাবার সব এখান থেকে নিয়ে যাবে সে। গত বছরও এই সিজনে তাকে কক্সবাজার থাকতে হয়েছে। তখন নির্জন ছিল না, নীলিমা ছিল। বিয়ের 4 মাস পূর্ণ হয়েছিল বলে নিজের হোটেলেই স্পেশাল একটা সন্ধ্যা তৈরি করেছিল সে। ভালোবাসাবিহীন বৈবাহিক সম্পর্ককে দুনিয়ার চোখে পরম সুখী প্রমাণ করারই মিথ্যা চেষ্টা ছিল সেটা। হোটেলের সামনের
লনে ফুলের বাগান, তার পাশে মাঝারি আকারের সুইমিং পুল। আলোয় আলোয় ঝলমল করে তুলেছিল পুলের চারপাশ, ছোট ছোট ক্যান্ডেলে সজ্জিত হয়েছিল পুলের পানি। আইডিয়াটা অবশ্য নীলিমারই ছিল, সে হিন্দি সিরিয়ালে আসক্ত ছিল খুব, আর তাই বলেছিল এত সব আয়োজনের কথা। অভিনয়টা দারুণ ছিল নীলিমার, তাই রিশাদের মতো ছেলেকেও হার মানিয়ে বাড়ি থেকে পালাতে পেরেছিল। শুধুমাত্র ছেলের কারণে রিশাদ তাকে আটকে রাখার সকল কৌশল প্রয়োগ করেছিল। হাসি পায় এখন তা ভাবতেই। স্যার, স্পেশাল কাপল সুইট সবগুলোই ডেকোরেট হয়ে গেছে, যদি একটু চেক করতেন। হাতে থাকা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে ম্যানেজারের দিকে তাকালো রিশাদ, আর মুড আজ ঠিক থেকেও যেন নেই। বিশ্রী রকম কোনো গালি বের হয়ে আসতে চাইছে মুখ থেকে, কিন্তু সে তা করবে না। কয়েক সেকেন্ড চুপ থেকে মুখ খুলল। ডেকোরেশনগুলো যদি আমি ঘুরে ঘুরে গিয়ে চেক করব, তবে লাখ টাকা বেতন দিয়ে অর্গানাইজার প্ল্যানার কোন বাল ফেলার জন্য রাখা হয়েছে? কথার শুরু আস্তে ছিল প্রথমে, এবং শেষে এসে তা লাউড হলো। রিশাদের এমন আচরণে ভরকে গেল ম্যানেজার সাহেব, কিন্তু কিছু বলার চেষ্টা করতেই পেছন থেকে ডাক এলো, যা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো রিশাদ। দ্রুত হাতে শার্ট টাই সব ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ল সে তৎক্ষণাৎ। সুইমিং পুলের সাথে বাগানের প্রতিটি ফুল গাছে ছোট ছোট আধুনিক রং বেরঙের বাতি লাগানো হয়েছে। সেই সাথে সুইমিং পুলের পানিতে ঠিক গত বছরের মতোই প্রদীপ জ্বালানোর ব্যবস্থাও করা হয়েছে। গত বছর সব হয়েছে নীলিমার ইচ্ছেতে, এবার হয়েছে মডেল কন্যা তিশমার ইচ্ছেতে। রিশাদ যখন নিজের কেবিনে বসে ম্যানেজারের উপর রাগ ঝাড়ছিল কাপল সুইট ডেকোরেশন দেখা নিয়ে, তখনই আবির্ভাব ঘটে তিশমার। সেই রিশাদ বলে ডাকতে সুস্থ রিশাদ নিজের অগোছালো অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে। শার্টের কলার ইন ঠিক করা টাইটাকে সোজা করে হাত বুলিয়ে চুল ঠিক করতে করতে কেবিনের ভেতর প্রবেশ করে তিশমা। রিশাদের অমন অগ্নি থেকে জল হওয়া দেখে চরম বিস্ময়ে বিস্মিত হয় ম্যানেজার। রিশাদকে তিনি চেনেন অনেক বছর হলো, বয়সে রিশাদের থেকেও জুনিয়র হলেও পড়াশোনায় রিশাদের ব্যাচমেট ছিল। পরিচয় ছিল বলে লোকটার চরিত্র এবং কাজের প্রতি আগ্রহ দেখে রিশাদ তাকে নিজের করা প্রথম কাজে তাকে জবের অফার করেছিল। মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটির জন্য তখন চাকরিটা ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতন। বিনা বাক্যে চাকরিতে জয়েন করে আর তারপর থেকে একসাথে অনেক সময় দুজন এখানেই কাটিয়েছিল। সেই সুবাদে রিশাদের কঠোরতা, গম্ভীরতা এবং নিষ্ঠুরতা সম্পর্কে সে অবগত। সে ধারণা আজ আমূল বদলে গেল মেয়েটিকে কেবিনে ঢুকতে দেখেই। রিশাদের মতো লোক কিনা কোনো এক মেয়ের জন্য এভাবে নিজেকে অপ্রস্তুত ভাবছে। তিশমা বর্তমানে আমাদের দেশের একজন উঠতি তারকা, কিছু কিছু বিজ্ঞাপনে কাজ করে এই পর্যন্ত অনেক সাড়া পেয়েছে বড় বড় কাজে। রিশাদের সাথে তার পরিচয় অস্ট্রেলিয়ার যাত্রাপথে বিমানে। পাশাপাশি সিট হওয়ায় টুকিটাকি গল্প এবং দুজন সুন্দর মানুষের টুকটাক পরিচয় থেকে ফোন নাম্বার আর সোশ্যাল সংযোগ আদান প্রদানে পরিচয় গভীর হয়। বয়সের পার্থক্য অনেক থাকা সত্ত্বেও দুজনের বন্ধুত্ব হয় দারুণ। বলতে নেই মেয়েটা মনে মনে রিশাদকে নিয়ে ভাবেও অনেক দূর, কিন্তু সেই ভাবনায় ছেদ ঘটে বছর দেড়েক আগে রিশাদের বিয়ের নিউজ পেয়ে। তারপরে একটু আধটু কথাবার্তায় সবসময় চলতো নীলিমার পালিয়ে যাওয়া আর নির্জনের জন্মের কথাটাও সে জানে। শুধু অজানা মেহুইশ নামের রিশাদের জীবনের নতুন অধ্যায়। ছোট ছোট হাত চালিয়ে মেহুইশের গাল বারবার খামচে ধরছে নির্জন, আজকাল জাপটে ধরে থাবা বসায়। নির্জন সামনে কিছু পেলেই। মেহুইশ প্রথম প্রথম নির্জনকে দেখলে মনে হতো ইভান হারিয়ে গেছে, তার জীবন তছনছ হয়ে গেছে শুধুমাত্র এই বাচ্চাটার কারণে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি এখন আর তেমন লাগে না। মধ্যরাতের নিস্তব্ধতার ইভানের শূন্যতায় বুকের ভেতর সূচের মতো বেঁধলেও সে কষ্টের দায় এখন আর নির্জনের উপর দেয় না সে। ভাগ্য বলেও মেনে নেয় না, সবকিছুর জন্য দায়ী সে রিশাদকেই ভাবে। বিছানায় আছোয়া হয়ে পেটের উপর বসিয়ে দেয় নির্জনকে, গাড় এখনো হেলে দুলে বাকিয়ে পড়ে এদিক ওদিক। আর মেহুইশ খুব সতর্কভাবে তার ঘাড়ের পেছনে হাত রেখেছে, যেন বেকায়দায় পড়ে ঘাড় না ভাঙে, বাচ্চাটা ব্যথা না পায়। দুপুরে খাওয়া একটু আগে শেষ হয়েছে তার আর রেহনুমার, কিন্তু নির্জন জেগে থাকায় তার আর ভাত ঘুম দেওয়া হয়নি। বিছানায় শুয়েই খেলা করছে সে, আর অমনি মেহুইশের ফোনটা বাজলো। উপর থেকে নির্জনকে বিছানায় শুয়ে ড্রেসিং টেবিলের ওপর থাকা ফোনটা নিতে চমকালো ভীষণ স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে। এতদিনের মাঝে রিশাদ তাকে মাত্র 2 দিন ফোন করেছিল। প্রথমবার চেক করেছিল মেহুইশ ফোনটা ধরে কিনা, আর দ্বিতীয় দিন খোঁজ নেওয়ার ছিল সে নির্জনের টিকার কার্ড সাথে এনেছিল না, ভুলে গেছে মেহুইশ যেন একটিবার আলমারিতে চেক করে। তখন সে মনে মনে রেগেছিল খুব অলৌকিকভাবেই। আজকে তার রাগ হলো না,
ফোনটা তুলতেই ওপাশ থেকে রিশাদের গলার আওয়াজ পাওয়া গেল। নেট পাওয়া গেলে একটু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দাও তো, আমার এক ফ্রেন্ড নির্জনকে দেখবে। নিজের কথা শেষ করেই কল কেটে দিল রিশাদ। মেহুইশ বোকা বনে গেল। কি হলো এটা? ফোনে হোয়াটসঅ্যাপ আছে কিনা, নেট আছে কিনা, এখানে ডাটা নেট কানেক্ট হবে কিনা কিছুই না খবর না নিয়ে অর্ডার করলো শুধু। নবাবজাদা ভাব সব সময়। নিজের মনে বলতে বলতেই ফোনে দেখলো মেসেজ এসেছে রিশাদের নাম্বার থেকে। ফোনে হোয়াটসঅ্যাপ এমবি সবই আছে, তুমি শুধু ডাটা কানেক্ট করে নির্জনকে নিয়ে বাগানের দিকে যাও। মেসেজ পড়তে ভয় লাগলো মেহুইশের। ভূতে দিল নাকি এই মেসেজ? সে তো মনে মনে বলেছে এসব কথা, এরই জবাব এই লোকটা কি করে পাঠালো? লা হাওলা ওয়ালা কুওয়াতা। পড়তে পড়তে মেহুইশের ফোনের ডাটা কানেক্ট করলো। সিম নেটওয়ার্ক একবার দেখা যাচ্ছে তো আরেকবার ভ্যানিশ। ভয় তো বেড়েই চলেছে লোকটার উপর কি জিন ভূতের আসর আছে। শীতের আকাশে সূর্য একটু জলদি লুকিয়ে পড়ে গোধূলি বেলায়। গোধূলির শুরু আকাশ কালচে হয়, কুয়াশার চাদর নেমে আসছে এখনই পাহাড়ে। মেহুইশ নির্জনকে কোলে রেখে চেয়ারে বসেছিল, কিন্তু ফোন ধরার সমস্যায় হচ্ছে। বাধ্য হয়ে রেহনুমাকে ডেকে চেয়ারে বসিয়ে নির্জনকে তার কোলে দিল। নিজে ফোনটা ধরে ভিডিও কল দিতেই ক্যামেরায় ভেসে উঠল এক জোড়া মুখ। রেহনুমা কিছু বলতে যাবে তার আগেই তিশমা বলল, ইনি কে? ক্যামেরার পেছন থেকে সচকিত মেহুইশ নারী কণ্ঠ শুনে কৌতূহলী হলো বেশ, তবুও দেখার চেষ্টা করলো না। এবার রিশাদের গলার পাওয়া গেল। আমার ফুপি আর আমার ছেলে। খুব ও আসসালামু আলাইকুম আন্টি। বেশ উৎফুল্ল গলায় সালাম জানালো তিশমা। ততক্ষণ রিশাদের নজর স্ক্রিনে আরো একটি মুখ দেখার প্রতীক্ষায়, কিন্তু কাঙ্ক্ষিত মুখটি দেখা গেল না। রেহনুমা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল ক্যামেরায়। এদিকে ছোট্ট হাতে বারবার ফোনটা খাবলে তুলে নিতে চাইছে নির্জন, সাথে বাবার মুখ দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বিভিন্ন রকম শব্দ করছে। এ হলো তিশমা, আমার বান্ধবী। মেহুইশের কানে বাক্যটা প্রবেশ করা মাত্রই সে ফোন ঘুরে নিজের মুখের সামনে ধরলো। এরপরে এপাশে রিশাদ তিশমা দুজনকেই হকচকিয়ে গেল আচানক মেহুইশকে দেখে। ওপাশে মেহুইশ হতভম্ব, অপরূপ সুন্দরী মডেল কন্যা তিশমাকে দেখে। দ্রুত আবার ফোন ঘুরিয়ে সে রেহনুমার দিকে তাক করলো। কয়েক সেকেন্ড পর তিশমার গলা পাওয়া গেল। ওটা কে ছিল রিশা? বেবি সিটার। বেবি সিটার কথাটা কানে বাজলো মেহুইশের সাথে রেহনুমারও। রিশাদ তার ফ্রেন্ডের সামনে মেহুইশের পরিচয় লুকালো। কলিজায় লাগলো যেন রিশাদের বলা কথাটা। লোকটার মতলব কি? জোর জবরদস্তি বিয়ে করে এনে এখন লোকের সামনে বলছে আমি তার ছেলের কাজের লোক। অসভ্য হারামি বেবি সিটারের সাথে রাত কাটাতে আসিস তুই, শালা বজ্জাত। মনে মনে গালির ফোয়ারা ছুটলো মেহুইশের, কিন্তু মুখে বলার সাহস নেই রেহনুমার সামনে। শত হলেও রেহনুমা তো রিশাদেরই ফুপু। ফোন কল কেটে দিয়েছে রিশাদ অনেক আগেই, তবুও চেয়ারে থম মেরে বসে আছে রেহনুমা। রিশাদের আচরণ তার নিজেরও ভালো লাগেনি। রিশাদকে সে দূর থেকে জানে, তবুও এতখানি জানে রিশাদ কখনো কোনো মেয়েকে পটাতে তার স্ত্রীর পরিচয় লুকাবে না, নাকি ওই মেয়েটা তার বন্ধুর চেয়েও বেশি কিছু। রেহনুমা মনে প্রাণে চাইছে তার মনের ভাবনাগুলো ভুল হোক। রিশাদের জীবনে নীলিমাকে নিয়ে যে তামাশা হয়ে গেছে তা আবার নতুন করে তার আগে মেহুশের সম্পর্কেও না হোক। এমনিতেও রিশাদের বন্ধুটি দেখে অনেক বেশি সুন্দরী মনে হলো, অন্তত নীলিমা মেহুশের তুলনায় তো অনেক বেশি। বয়সও মেহুশের সমানই হবে হয়তো। রাশেদ খানের তর্জনে গর্জনে খানবাড়ি আজ তুঙ্গে। থমথমে মুখে বসে আছে রাইমা আর রিহান তাদের মায়ের ঘরে। তাদের সামনেই বসে আছে জেবুনেসা, আর দরজা মুখে দাঁড়িয়ে চিৎকার করছে রাশেদ খান। তার এক কথা, মেয়ে তার কাছেই থাকবে, আর এই কথাটা রিহানের কান ভেদ করে অন্তরের ভেতরে গেঁথে গেল। বাবা মা ডিভোর্স চায়, আর সে ডিভোর্সে তার মেয়েকেও চায় নিজের সঙ্গে। আর মা বলেছে মেয়েকে সে কিছুতেই এই বাড়িতে রেখে যাবেন না। আজই চলে যাবে সে বাপের বাড়ির সাথে, রাইমাও যাবে। রিহানের দুঃখটা এখান থেকে শুরু। মাও তাকে চায় না, বাবাও না। সে কি তবে ফেল না? রিহানের কিশোর মনে বড়সড় আঘাতটা এখান থেকে লাগা, যা তার খুব কাছের আর আপন কেউ জানতেই পারল না। রাইমা বিমর্ষ মুখে বসে আছে বাবাকে, সেও অসম্ভব ভালোবাসার সাথে মাকেও। যদিও মায়ের সাথে তার মিষ্টি মুহূর্ত কখনো ছিল না বলে মনে পড়ে না। আজ মা বাবার লড়াই তার সকল প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে। সত্যি কি মা বাবা ডিভোর্স নেবে? তাদের বিচ্ছেদে কি তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে? না, কিছুতেই সে এমনটা হতে দেবে না। ছোট থেকে তো মা বাবার কখনো বনিবনা দেখেনি, তাই বলে এভাবে বিচ্ছেদ তার কল্পনার বাহিরে। বাবা মায়ের ঝগড়া তখন
তুমুল হয়ে গেল তখন আর রিহানের পক্ষে ঘরে থাকা সম্ভব হলো না। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। রাইমা অনেক চেষ্টা করলো বাবা মাকে থামানোর, কিন্তু তারা কিছুতেই থামলো না। উল্টো একসময় রাশেদ খান হাত উঁচিয়ে থাপ্পড় দিতে চাইল জেবুন্নেসাকে। ঘটনাটা আর সহনীয় হলো না রাইমার পক্ষে আর জেবুন্নেসার পক্ষেও। রাশেদ নিজেকে থাপ্পড় দেওয়া থেকে সামলে নিলেও রাগ সামলাতে পারল না। রাইমা ঘর থেকে বেরোতে এসে বলে উঠল, আমার বোনকে বিধবা করেও তোমার স্বাদ মেটেনি, তাই না? এজন্যই গিয়েছিলে চট্টগ্রাম, এবার যেন তাকে খুন করতে পারো। রাইমার পা থেমে গেল। ফুপু বিধবা। ঘরের ভেতর আবারও চিৎকার শোনা গেল, তবে এবার জেবুন্নেসার। খুনি আপনি, আপনি ধর্ষক, আপনি প্রতারক। আপনারই ছায়ায় আমার বোনের শেষ চিহ্ন রিশাদটাকেও তেমনি বানিয়েছেন। আমার রাইমা রিহানটাকেও এমন তেমন করতে চাচ্ছেন। ডিভোর্স আমার চাই, এবং সেটা যত দ্রুত সম্ভব। এই অবধি শুনে রাইমা আর দাঁড়াতে পারলো না। সে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলো। সহ্য হয় না তার এমন জীবন। ছোট থেকেই এমন দূরত্ব তাকে ভেতরে ভেতরে প্রচন্ড দুর্বল সত্তায় পরিণত করে দিয়েছে। ভয় পায় সে এই জীবনের সব রকম সম্পর্ককেই। নিজের প্রয়োজনে মাকে পায় না, মায়ের আদর শাসন কিছুই পায় না, আর না পায় বাবাকে কাছে। বাবার আদর আর আদরে ভর্তি টাকাই তার প্রাপ্তির খাতায় আছে। এক দাদা ভাই আছে যে কিনা আদরটাও শাসনের ভঙ্গিতে করে। তবুও স্বস্তি গত কয়েকটা মাস নির্জনকে পেয়েছিল বাবার কারণে, এখন সেও নেই। আর এত এত বছর পর জানলো একটা ফুপি আছে, কিন্তু সেখানেও জানতে হলো মা আর ফুপির মধ্যকার সম্পর্ক বিষাক্ত। কিন্তু বাবা কেন বলল ফুপির বৈধ ব্যবসা মায়ের কারণে? রাইমার মাথায় জট পাকিয়ে গেল যেন। ফুপুর বাড়িতে গিয়েও মনে হয়েছিল মা ফুপুকে সহ্য করতে পারে না, আর ফুপিও কেমন মাকে যতটা সম্ভব এড়িয়ে চলছিল। যদি মায়ের কারণেই ফুপু বিধবা হয়ে থাকেন, তবে তো মায়ের না ফুপুরই মাকে সহ্য করারই কথা না। সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। সব জানতে হবে তাকে। মা বাবার বিচ্ছেদ ঠেকানোর জন্য হলেও তাকে সব জানতে হবে, কোনো উপায়ে বের না করতে হবে। শি ইজ মাই ওয়াইফ বলেই রিশাদ বসা থেকে উঠে দাঁড়ালো। কথাটা শুনে তিশমার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। কি বলো রিশাদ? তোমার বউ তো নীলিমা ছিল, তার চেহারা। নীলিমা পালিয়ে গেছে তা তো অজানা নয় তোমার? মাথা নেড়ে জবাব দিল তিশমা। সে জানে। ওর নাম মেবিস না, মানে মেউইশ। ভেঙে ভেঙে বলল মিহুইশের নামটা, তারপর আবার বলল, মেবিসকে আমি জোর করে বিয়ে করেছি। আসলে নীলিমা যাওয়ার পর নির্জনকে আমি সামলিয়েছি, কিন্তু কাজ তো আর ছেড়ে দেওয়া সম্ভব নয়। আবার নির্জনকে মায়ের যত্ন দিতে গেলে কাজ করাও সম্ভব নয়। আব্বু ফোন করে করে পাগল করে দিচ্ছিল বিয়ের জন্য, আর এবারও তার পছন্দের কোনো এক ব্যবসায়ীর মেয়ে। বিয়ের কথা শুনলেই তো মাথায় আগুন ধরে যায়। তার উপর আব্বুর মতের দাম দিতে গিয়েই আমি আর ছেলে মানুষ করতে কাজ ছাড়তে বসেছিলাম। রাগে মাথা কাজ করছিল না, তার উপর নির্জনের অসুখ হলো। এই অসুখে আমার ছেলেটা কান্না করত প্রচুর। হাসপাতালে যাওয়ার পর মেউইশ চোখে পড়ে তার কোলে নির্জন যেতে চুপ হয়ে যায়। আর বাড়িতেও খালামণি কোনো না কোনো কটু কথায় বিয়ের কথা তুলতে থাকতেন। সব মিলিয়ে রাগ, জেদ আর সমস্যার সলিউশন আমার তখন শুধু মেবিশকেই মনে হয়েছিল। এই পর্যন্ত বলেই থামলো রিশাদ। তিশমা এতক্ষণ মনোযোগ দিয়ে রিশাদের কথাগুলো শুনছিল। এবার প্রশ্ন করলো, যদি মেহু উইশ বিবাহিত হতো তখন কি করতে তুমি? তিশমা যেন মেহুইশ নামটা উচ্চারণ করতে পারলো না ঠিকঠাক। রিশাদ আবার জবাব দিল, তাতে কি? সে বিবাহিত না হলেও কারো প্রেমিকা তো ছিলই। আমার জন্য সে তার প্রিয় মানুষকে হারালো। শেষের কথাটা বলতে গিয়ে রিশাদের গলা কাঁপলো। সে ব্যথিত নিজের কর্মের জন্য, কিন্তু ব্যথিত হওয়ার বাইরে সে কিছু করতেও চায় না। এদিকে তিশমা অপলক চেয়ে আছে রিশাদের দিকে। হঠাৎ ম্যানেজার এসে দাঁড়ালো রিশাদের সামনে। গলা খাকড়ে দিয়ে সে প্রশ্ন করলো, স্যার, সব রুম কমপ্লিট হয়ে গেছে আজ। চাইলে কাল থেকেই আমরা 4th ফ্লোরের বুকিং নিতে পারি। শীত তো এখন ভালোই জমছে, টুরিস্টও বেশ আসছে। ম্যানেজারের কথার কোনো জবাব দিল না রিশাদ। সে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশ থেকে তিশমা বলল, এই যে মিস্টার হাঙ্কি পাঙ্কি, এখানে কি আপনার? এখন আমরা কথা বলছি, পরে আসুন। তিশমাকে প্রথম দেখে যতখানি আপ্লুত হয়েছিল সে, এই মুহূর্তে ততটাই বিরক্ত বোধ করলো। কত বড় রকমের খারাপ হলে মানুষ এমন বিচ্ছিরি নামে ডাকতে পারে। মেজাজ খারাপ হলো ম্যানেজারের, কিন্তু এই সেলিব্রিটি টাইপ মানুষ তার একদম পছন্দ না। ম্যানেজার দাঁড়িয়ে আছে বলে তিশমা আবারও বলল, এই যে হাঙ্কি পাঙ্কি, কথা কি কানে যায় না?
তারই মাঝে রিশাদ বলল, আমার রুমটাও গুছিয়ে রাখবেন তো, কাল আমার পরিবার আসবে এখানে। আর শুনুন, আমার পুরনো রুমটাকে ট্যুরিস্ট রুম করার ব্যবস্থা করেন। আমি কালকে থেকে 2য় ফ্লোরে থাকবো। আর ঘরের পর্দা সব ল্যাভেন্ডার কালারে রাখবেন। ও হ্যাঁ, রুম 2টা লাগবে। আমার ফুপিও এখানে থাকবে যতদিন আমি থাকবো। কপাল কুঁচকে নাক ফুলিয়ে ম্যানেজার চলে গেল। চুপচাপ মেজাজ চড়ে গেছে খুব তার, কিন্তু বসের সামনে কারোর সাথে তর্কে জড়ানোর পছন্দ নয় বলে চুপ ছিল সে। তাছাড়া ওই মডেলকে সে 2 পয়সার দামও দেয় না। বাহ, তোমার ম্যানেজার তো দেখি তোমার মতোই নাকুচু লোক, কি ভাব দেখিয়ে না গেল। তিশমা অবাক হয়ে বলল, কেন খামোখা ওসব বললে? কিসব বলেছি? ওই যে হাঙ্কি পাঙ্কি, ও আসলে তার নামের ব্যাপারে খুবই পজিটিভ। ওকে 2টো গালি দিয়ে কথা বললেও জবাব দিবে না, কিন্তু নাম নিয়ে মজা করলে খুব লাগে তার। এই, এটা কি তোমার ঘরের বউ? এত গভীর খবর মানুষ তো নিজের বইয়েরও রাখে না। ব্যঙ্গ করলো তিশমা। সেও দেখে নেবে এই ফালতু ম্যানেজারকে। 1 সপ্তাহ থাকবেই। 1 সপ্তাহে ওই ম্যানেজারের ঘুম যদি হারাম না করে, তবে তার নামও তিশমা নয়। আচ্ছা, পরের কাহিনী কি? তিশমা কৌতূহল মেটাতে আবার প্রশ্ন করলো, কিসের কাহিনী? হাঁটতে হাঁটতে বলি, চলো বিচের দিকে। বিকেলের শুরু সমুদ্রের ঢেউয়ের সাথে হাওয়ায় আসছে পাল্লা দিয়ে। শীত নেই এই সময়ে এখানে, অথবা আজ সূর্যের তাপ বেশি। বেগুনি রঙের ফুল স্লিপ টপ আর হোয়াইট লেগিংস পরে নিয়ে তিশমার পিঠ পর্যন্ত চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে আছে। লনের সামনে দাঁড়ানো কালো কোট পরিহিত ম্যানেজার অগ্নিদৃষ্টিতে লক্ষ্য করছে লন ছাড়িয়ে গেটের দিকে পা বাড়ানো তিশমার দিকে। পাশাপাশি রিশাদ 1 হাত চুলে বুলিয়ে পা মেলাচ্ছে তিশমার সাথে। তিশমার প্রশ্ন, মেহুইশ যদি তার বউ হয়, তবে কেন সে বেবি স্টার বলে পরিচয় দিল? আমি কল করে বলেছিলাম নির্জনকে নিয়ে সে যেন ভিডিও কলে আসে। সে কি করলো? ফুপির কোলে নির্জনকে দিয়ে দিল। ফুপিকে নিশ্চয়ই খেয়াল করেছিল 2 হাতে নির্জনকে ধরে রেখেছ। হ্যাঁ, তাই তো দেখলাম। তিশমা জবাব দিল, ফোনের পেছনে মেউইশ ছিল তা বুঝতে পেরেছি তখনই, কিন্তু এতেও সমস্যা নেই। কিন্তু সে কেমন তোমার কণ্ঠ শুনতেই ঘাড় বাড়িয়ে দেখে নিল তোমায়। আমি বেশ অবাকই হয়েছি। আমি কথা বলার সাথে সাথে অমন করলো কেন? কারণ ও আমার সাথে সংসার করবে। নীলিমা হলেও এমন করতো, তবে নীলিমা করতো নিজের প্রয়োজনে। কোনো কথাই মাথায় ঢুকছে না রিশাদ, কি বলছো এসব? তিশমা যেন এবার একটু বিরক্তই হলো। রিশাদ 2 হাতে প্যান্টের পকেটে গুজে দিল। এলোমেলো চুল বাতাসে দোল খাচ্ছে খুব, সেই সাথে কপালে ঠেকছে বারবার। আনমনা দৃষ্টি তার সামনে সমুদ্রের জলরাশিতে। সে আবার বলল, মেবিশকে বিয়েটা আমি জোর করে করলেও সে পালিয়ে যেতে চেয়েছিল, আর সেটাই স্বাভাবিক, কারণ সে কাউকে ভালোবাসে। কিন্তু তার দায়িত্ব, তার মা আর ভাইয়ের সুখ তার কাছে নিজের চেয়েও বেশি। ও প্রথমে আমাকে দেখলে যতটা অসহ্য বোধ করতো, এখন তা করে না। আমি টের পাই সে আমার প্রতি কোমল হচ্ছে একটু একটু। সে নির্জনকেও আদর করে আগলে রাখে, যা নীলিমা তার আপন মা হয়েও করেনি। ওই তো এসেছিল ছেলের প্রতি দরদ দেখাতে, কিন্তু সে দরদ কতটুকু দেখালো? নতুন জামাই যেই ওকে অবহেলা করলো, অমনি ছেলেকে ফেরত দিয়ে গেল। 15 দিনের জায়গায় 7 দিনে নির্জনকে তার বাপের কাছে দিতে হলো। আর মুখে কি বড় বড় ডায়লগ দিয়েছিল জানো? সে নাকি সারা জীবনের জন্য কেড়ে নেবে নির্জনকে আমার কাছ থেকে। কথাটা শেষ করেই অস্পষ্ট স্বরে গালি দিল একটা। তিশমা হাত ধরল রিশাদের। হাঁটতে হাঁটতে হাতটা ছাড়লো না। আশ্বাস দিল, যা হয় ভালোর জন্যই হয়। মেউইশের পরিবারের দায়ভার আমি নিজের কাঁধে নিয়েছি। তার মা ভাই খুব খুশি, আর সেই খুশি সে প্রতিদিন একবার করে নিজের মায়ের কথা শুনেই বুঝতে পারে। এই কারণেই মেউইশ নিজেকে আমার সাথে সারা জীবন আটকে রাখবে। আমাকে স্বামীর মর্যাদাও দিবে, আবার নির্জনের মাও হবে। তার প্রথম ধাপই ছিল বোধহয় ওভাবে তোমাকে দেখা। ঋষিদের কথা শেষ হতে তিশমা তার হাত ছেড়ে মুখোমুখি এসে দাঁড়ালো। তার মানে বলতে চাইছো তোমার বউ তোমাকে সন্দেহ করে আমাকে দেখেছে? রিয়েলি? মানে তার বরের সাথে কোনো নারী কণ্ঠ শোনা গেছে বলেই সে ওরকম হুট করে ক্যামেরার সামনে এসে দেখে নিল মেয়েটাকে? আর ইউ শিওর রিশাদ? ভীষণ রকম অবাক হয়েছে তিশমা। ভালো না বেশও স্বামীর উপর সন্দেহ করা যায়? কই, সে তো 1.5 বছর প্রেম করেছিল তৈমুরের সাথে, কিন্তু তৈমুরের অন্য আরো একটি সম্পর্কের কথা জানার পরও তো সে এমন করে তাকাননি তৈমুরের ওই গার্লফ্রেন্ডের দিকে যেভাবে সে মেয়ে।
মেহুই এসে তাকিয়েছিল তার দিকে। হঠাৎ মন খারাপ হলো তিশমার। তৈমুরের সাথে প্রেম করেছে, ব্রেকআপ করেছে, তার তো মন একটুও কেমন করেনি। বরং আজ রিশাদের কথা মেহুইশের তীক্ষ্ণ সেই কয়েক সেকেন্ডের চাহনি দেখে নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করছে খুব। কারোর সাথে বাধা পড়ার তীব্র আকাঙ্ক্ষা জাগছে। মেহুইশের সাথে রিশাদের মিল নেই, ভালো লাগা নেই, তবুও রিশাদের কথাগুলো মনে হচ্ছে এখানে লুকিয়ে আছে তাদের গভীর কোনো প্রেমের কাহিনী। পাতা ঝরার মৌসুমে ত্বকের পানি শূন্যতাও বুঝি এই মৌসুমটাতেই, বিরক্তি মাখা স্বরে বলল মেহুইশ। মাত্রই আয়নার সামনে বসে লোশন মাখছিল আজ হাতে। পাহাড়ের বুকে আজ সন্ধ্যাটায় যেন খুব ধীরে নামলো। কারণ কি? মেহুইশ কি আজ মনে মনে রিশাদের বাড়ি ফেরার অপেক্ষা করছিল একটুখানি? হয়তো করছিল, তাই তার সময়ের এত ব্যবধান অনুভব হচ্ছে। সেই যে তিশমাকে দেখলো তখন থেকে বিড়বিড় করে কথা বলছে, রিশাদকে বকছে, আবার নিজেকে বকছেও। কেন আজ সে রিশাদকে ভাবছে এত? যেখানে খুশি যাক, ওই লোক যার কাছে থাকুক তার কি? ওই নায়িকার কোলে বসে থাকুক গে, সে কেন ভাববে এসব? বলেই আয়নায় তাকে নিজেকে নিজে ভেঙচি কাটলো। হঠাৎ মনে হলো দরজার কপাট নড়ছে। চকিতেই তাকালো সে, কিন্তু না, দরজায় কেউ নেই। ঠান্ডার তীব্রতা বাড়ায় আগেই নির্জনকে গরমের কাপড় পরাতে হবে। আয়নার সামনে থেকে সরে গেল মেহুইশ। ঘরের হেয়ার ড্রায়ার আছে, সেটা দিয়ে প্রতিদিনকার মতো নির্জনের কাপড়গুলোকে হালকা একটু গরম করে তাকে পরাতে লাগলো। বাইরে থেকে রেহনুমার গলা শোনা গেল, এই ঘরেই আসছে সে। রিশা, তোর কফি হয়ে গেছে, এই নে। বলে ঘরে ঢুকতে এসে দেখলো রিশাদ ঘরে নেই। রিশাদ কই? মানে হোটেলে। মেহুইশ জবাব দিল। আবার গেল? তো কফি চাইলো কেন? বোকা বনে গেল মেহনুমা। আবার গেল মানে বাড়িই তো আসেনি। একটু আগেই তো এলো। ফুপি, কফি হয়েছে? বলতে বলতে রিশাদ এসে ঘরে ঢুকলো। রেহনুমা কফি তার দিকে এগিয়ে দিয়ে বলল, জিরিয়ে নাও, তারপর আমার ঘরে একটু এসো। রেহনুমা কফির মগটা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, রিশাদ তাকে থামিয়ে দিল। ফুপি একটু দাঁড়াও, আমার একটু কথা আছে। কথা আমারও আছে, কিন্তু আগে তুমি কফি খাও, ফ্রেশ হও, তারপর। এতক্ষণ আমি রাতের খাবারের ব্যবস্থা করি। আর চোখে মেহুইশ বার কয়েক রিশাদের দিকে তাকালো। আজ কোট পরে গিয়েছিল কিনা বাড়ি থেকে তার জানা নেই, কিন্তু এখন উলের গলা বন্ধ সোয়েটার পরে আছে। চমৎকার তো এই সোয়েটারটা। এমন একটা সোয়েটার তো সে দেখেছিল কোরিয়ান অ্যাক্টর লিমনকে, সেম সোয়েটার, কিন্তু সেটা কচি লেবু রঙের ছিল আর রিশাদেরটা পাকা বুড়িয়া যাওয়া লেবুর হলদে রং। আরে বাহ মেহুইশ, তুই তো খুব ভালো রং চিনিস, বলে মেহুইশ মনে মনে নিজেকে বাহবা দিল। এদিকে রিশাদ কফি শেষ করে কাপড়ে বদলেছে, তার সেদিকে খেয়াল নেই। কুয়াশার ঘেরা অন্ধকার হিম বাতাসে দূর থেকে ভেসে আসছে তিতির পাখির ডাক। এই রাতেও তিতির ডাকে। মেহুইশ ভুলেই গেছে আজ সারা বিকেল সে বকে বকে রিশাদের পিন্ডি চটকেছিল। রিশাদ মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে পুনরায় গরম কাপড় পরে মেহুইশের মুখোমুখি বসলো। হতচকিত মেহুইশ রিশাদের কাণ্ডে দেখে কিন্তু কিছু বলল না। তার এমনিতেই কথাবার্তা স্বাভাবিকভাবে একদিনও বলেনি, প্রয়োজনের বাইরে তো নয়। নির্জন হাত পা ছুড়ে রিশাদের দিকে গা এলিয়ে দিচ্ছে বারবার। তা দেখে সে ছেলেকে একটানে কোলে তুলে নিল। কপালে মুখে অনবরত কয়েকটা চুমু খেয়ে মেহুইশের দিকে তাকিয়ে বলল, আমরা কাল সকালে কক্সবাজার চলে যাব। মেহুইশ চুপচাপ শুনলো, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। রিশাদ আবার বলল, আমরা হয়তো 3 মাস থাকবো সেখানে, তাই প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যেতে হবে। ইনফ্যাক্ট সেখানে আমরা ছোটখাটো একটা সংসারই গড়ে তুলব। এতক্ষণে মেহুইশের স্বাভাবিক চেতনা অস্বাভাবিক হলো। তার চক্ষু দুটোই অতি মাত্রায় বড় হলো। আশ্চর্যজনক ভাবে তার মুখ বন্ধ, মুখ হাঁ হয়ে গেল। সন্ধ্যে থেকে লাগা শীতটা এবার যেন উত্তেজনায় একদমই কেটে গেল। সে অনুভব করলো তার শীতল নাক আর কান দুটো ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। এটা কি সত্যি? এই জীবনে সে কখনো পাহাড় সমুদ্র দেখতে পারবে কিনা তা নিয়ে বরাবরই ভাবতো আর মন খারাপ করতো, কিন্তু এ কি? গত 20-22 দিন ধরে সে পাহাড়ে থাকছে, এখন কিনা আবার কক্সবাজারে। ভাবতেই মনে মনে শিহরণ জাগছে। চমকপ্রদ জীবন তাকে আরো কত কত চমক দিবে আল্লাহ জানে। খুশিতে একবার মনে হলো সে রিশাদকে একটু জড়িয়ে ধরবে, আবার মনে হলো বাড়াবাড়ি হবে। দরকার কি এসব ঢঙ্গের? লোকটা নিজ স্বার্থে নিয়ে যাবে নিশ্চিত। কি অসভ্য, বিয়ে করেছে এখন হানিমুন করার জন্য আবার কক্সবাজার নিয়ে যেতে চায়। হানিমুনের কাজটা তো বদমাশ তুই আগেই করেছিস, আর কি চাস? মেহুইশের বিস্মিত মুখের ভাব এবার বদলে গিয়ে রাগি রাগি মনে হলো।
রিশাদ অপলক তাকিয়ে আছে মেহুইশের দিকে, আর মেহুইশ আদল বরাবর পরিবর্তন হচ্ছে তা দেখছে। নির্জন মুখে অদ্ভুত রকম শব্দ করছে, কিছু আবার সোজা বসবারও চেষ্টা করছে। মেহুইশের হুঁশ এলো সে রিশাদের মুখোমুখি বসা, তাই উঠে গেল বসা থেকে নিঃশব্দে। যা বললাম আশা করি মাথায় ঢুকেছে। ফুপিকে একটু পরই জানাবো। তোমার যা যা নেওয়ার গুছিয়ে নাও। নির্জনের কাপড় চোপড়, খেলনা, খাবার সেগুলো আমি গুছিয়ে নিব। রিশাদ কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। মেহুইশ ভাবনায় পড়ে গেল, এইবার কি নেবে কি নেবে না। একদিকে মুক্তি নির্জনের কাছে, লোকটা নিজেই করবে। জেবুন্নেসা আবার চলে গেছে বাপের বাড়ি। তার নিজের নামে যে সম্পত্তি আছে তার বাবার বাড়িতে, তাই দিয়ে সাথে তার খরচ চালাতে পারবে। কিন্তু সমস্যা হলো রিহান রাইমাকে নিজের কাছে নিলে সম্ভব হবে না কিছু। দামি স্কুল কলেজ পড়ে তারা সে খরচ বহন করে কত বছর ঠিকঠাক চলবে ধারণা নেই। তবে তার নিজের গাড়িটা বিক্রি করলে যা টাকা আসে তা ব্যাংকে ডিপোজিট রাখা যাবে। আবার একটা চাকরি করলে হয়তো একদমই টাকা পয়সার হিমশিম খাবে না। কিন্তু এখানেও কথা আছে তার বয়স নিয়ে। 40 পেরিয়েছে সে কবেই। বয়সটা এবার চুলেও দু একটা রং বদল হয়েছে। এই বয়সে সরকারি চাকুরিতে দূর, বেসরকারিতেও সুযোগ কতটুকু পাবে সন্দেহ। বাগানে বসে বসে এসবই ভাবছে সেই সন্ধ্যে থেকে। ঢাকায় শীত নেই নেই করেও গত দুদিন ভালোই ঠান্ডা পড়েছে। বৃষ্টি হয়েছে একটু আধটু, আর তাতে গায়ের পশম কাটা দিয়ে উঠছে। এই বাড়িতে ভাইয়ের ছেলেমেয়েরা কেউ থাকে না। জেবুন্নেসা এসেছে বলে তার ভাই অনেক খুশি। বড় ভাই আর ভাইয়ের বউ আর তাদের কিছু চাকর বাকর নিয়ে এই সংসার। ছেলে মেয়ে সবাই বিদেশে সেটেল, আর তাই বাবা মাকে মাসে মাসে 2 হাত ভরে টাকা পাঠায় তারা, যা তারা ভাইয়ের আর ভাবির জন্য অনেক। রিহান এলেই তার মামা খুব খুশি হয়, কিন্তু রিশাদ আসে না এখানে। জেবুন্নেসা ভাবছে ভাইকে বলে রিহানের কোনো একটা ব্যবস্থা করা দরকার, তারপর রাইমাকে না হয় নিজের কাছে এনে রাখবে। বড় হয়ে যাচ্ছে মেয়েটা, কিন্তু বিয়ের সময় হলে রিশাদ আর তার বাবাকেই লাগবে বেশি। দোটানায় ভুগছে জেবুন্নেসা ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে। যেখানে নিজেরই বসতি নড়বড়ে হয়ে গেল, সেখানে তাদের জন্য কি করা উচিত বুঝে পায় না। ফুপুর ঘরে ঢুকতে রিশাদকে তার ফুপু প্রশ্ন করে, মেয়েটা কি শুধু তোর বন্ধুই? কোন মেয়েটা? ভিডিও কলে যাকে পরিচয় করালে। ও তিশমা, তোমাকে তো বললামই আমার বান্ধবী সে। এত ফালতু মেয়ে তোমার বান্ধবী কি করে হলো বুঝি না। বলে রেহনুমা নিজের বিছানায় কম্বলটা ছড়িয়ে দিল। রিশাদ খাটে উঠে কম্বলের নিচে পা ঢুকিয়ে বসতে বসতে বলল, ফালতু বলছো কেন ফুপু? ও খুব ভালো মেয়ে। ভালো না ছাই, একটা সালাম পর্যন্ত দিতে পারে না ঠিকঠাক। আর ওই মেয়ে এত গায়ে পড়া কেন? রেহনুমার চোখ মুখ কুচকালো দেখে রিশাদ বেশ অবাক হলো। সে নির্জনের আঙ্গুল নিজের আঙ্গুলে পুরে খেলতে খেলতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফুপু? তিশমা সত্যি ভালো মেয়ে? থাক, ভালো হোক কি মন্দ তাতে আমি না আর জানতে চাইছি না। আমি তোমার সুন্দর একটা পরিবার দেখতে চাই। আগে চাইতাম, যা আগে হয়নি। মেহুস খুব ভালো মেয়ে, আর সে সংসার করবে মন দিয়ে, তুমি যদি সৎভাবে সঙ্গ দাও। এসব বলছো কেন ফুপু? কারণ তোমার অনেক রকম মেয়েদের সাথে মেলামেশা আর খারাপ লাগতে পারে। বিয়েটা তো তুমি ভদ্রভাবে করোনি, তাই না? এই পর্যায়ে রেহনুমার কথার ধরন বদলে গেছে। কণ্ঠস্বরও ভারী লাগলো রিশাদের। মনে হলো এনি সত্যি খানবাড়ির মেয়ে, তা কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। রক্তের তেজ স্বভাব ফুটে উঠেছে তার কথাতে। রিশাদের হাসি পেল খুব। ফুপুর রাগ দেখে, মেয়েটা তোমাকে ভালো না বাসলেও তোমার সংসার করবে। তোমার ছেলেকে তো খুব যত্ন করেই আঁকলে রেখেছে। সময়ের সাথে সাথে তোমার শুভাকাঙ্ক্ষীও হয়ে তোমার আঁকড়ে ধরবে, বেঁচে চাইবে। এই বলি সব সময় নিজের আমানত যত্ন করে নিজের কাছে ধরে রাখতে শেখো, নইলে মরচে পড়তে সময় লাগবে না। রিশাদ সব শুনে এ ব্যাপারে আর কথা বলল না। তার ধারণা হয়ে গেছে ফুপু কি চান। এবার তার বলার যা সে বলল, ফুপু আমরা কাল থেকে হোটেলে থাকবো, তুমিও। কেন? আমরা মাত্র 2 কি 3 মাস থাকবো, তারপরই ফিরে আসবো এখানে। ভালো কথা, যাও। আগে তো ঢাকায় থাকতে, আবার এই সিজনে হোটেলে। কিন্তু মেহুইশ আর নির্জনকে মাঝের মধ্যে নিয়ে এসো, আমার কাছে ভালো লাগবে। আমার কথা বুঝতে পারোনি মনে হয়। আমি বলেছি তুমিও যাবে। সবার কাপড় চোপড় গুছিয়ে বিছানায় যেতে যেতে রাত প্রায় 12টা বাজলো। শীতের রাত যতই বড় হোক না কেন,
ঘুমিয়ে আশ মেটে না। প্রায় বেশিরভাগ মানুষেরই। মেহুইশ তো এমনিতেই ঘুম কাতুরে। রিশাদ ঘুমানোর প্রস্তুতি নিয়ে আলো নেভাতে গেলে দেখলো মেহুইশ আলাদা কম্বলে। জেবুন্নেসারা চলে যাওয়ার পর আর এই ঘরে মেহুইশের আলাদা কম্বল আনার ইচ্ছে ছিল না। একই কম্বলে বেশ লাগছিল সবাই একসাথে ঘুমাতে। রিশাদ নিজের কম্বল সরিয়ে একপাশে রেখে দিল। ঘুমন্ত নির্জনকে মেহুইশের দিকে চাপিয়ে নিজেও একটু আগালো, তারপর চুপচাপ মেহুইশের কম্বলে ঢুকে নির্জনকে সহ মেহুইশকে জাপটে ধরলো। এবার ঠিক আছে, উষ্ণতা এবার তিনজনকে ছাপিয়ে যাবে, কিন্তু মেহুইশ কি তা হতে দেয়? তার চোখে এখনো ভাসছে তিশমার মুখ। ওই সুন্দরী অপ্সরা রিশাদের গা ঘেঁষে কি করছিল? বিড়বিড় করে সে অনুচ্চ স্বরে বলতে শুরু করলো, লুচ্চা মার্কা বেটা, বাইরে মাইয়া দিয়া পোষায় না, হ্যাঁ? আবার আমার গায়েও হাত দেয়। মেহুইশ যা বলেছে প্রতিটি কথাই রিশাদের কানে পৌঁছেছে। সে নিজের হাতটা মেহুইশের গা থেকে ধীরে ধীরে সরিয়ে নিল, আলতো করে নির্জনকে বুকে নিয়ে নিজের কম্বলে জড়িয়ে নিল। মেহুইশের মুখটা মলিন হয়ে গেল, ফুপিয়ে কান্না উঠে এলো বুক থেকে। দূর থেকে ভেসে আসছে বাঁশির সুর। সেই সুরে কান্না মাখা আর্তনাদ, যেন কত অভিমান, কত কি নিয়ে হারিয়ে গেছে কারো প্রিয়জন। হুতুমেটাকে চমকে উঠছে পাতার গায়ে লুকিয়ে থাকা কাঠপোকারা। রাতের ঘুম তাদের হারিয়ে গেছে, বড় শূন্যতা রিশাদকে এই মধ্যরাতে কুরে কুরে খাচ্ছে। অভিমানের পাল্টা মেহুইশের মনে অজান্তেই তাকে ঘিরে ফেলেছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।